So good afternoon, students. We're going to start our class and we allowed for 10 minutes to join the class. So আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে স্যালারি। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে কিভাবে একজন এমপ্লয়িকে তার কাজে মোটিভেট করা যায় এবং কাজে মোটিভেশনের জন্য আমরা একজন মানুষের নিডসকে কেন্দ্র করে অথবা প্রথমে বলেছিলাম নিডসকে কেন্দ্র করে তার সাইকোলজিক্যাল স্ট্রাকচারটা কি থাকে এবং কন্টিনিউয়াসলি নিডস এর হায়ারার্কির দিকে সে যেতে থাকে এবং সে যে জব করে সেখানে যারা ম্যানেজমেন্ট পজিশনে থাকবেন তারা যদি তার নিডস গুলি অ্যাড্রেস করার ক্ষেত্রে হেল্প করেন তাহলে হি উইল বি কন্টিনিউয়াসলি মোটিভেটেড টু হিজ ওয়ার্ক। সেকেন্ড মডেল আমরা বলেছিলাম যে মানুষ কি ধরনের সাইকোলজি থেকে কাজে এঙ্গেজড হয় এবং সেখানে তার মোটিভেটিং ফ্যাক্টরগুলি কি থাকে, তার ডিমোটিভেটিং ফ্যাক্টরগুলি কি থাকে এবং সেগুলি যে ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর সেটাও আমরা বলেছিলাম যে মোটিভেটিং ফ্যাক্টর যতই বাড়ানো হোক ডিমোটিভেটিং ফ্যাক্টর যেগুলি থাকে সেগুলিকে আলাদাভাবে অ্যাড্রেস করতে হয়। তো আমরা এরপরে বলেছিলাম XY মডেল, যেখানে কাউকে কাজে মোটিভেট করতে গেলে মডেল এক্স অ্যাপ্লাই করতে হয় এক্সটার্নাল মোটিভেটর, কখনো কখনো মডেল ওয়াই অ্যাপ্লাই করতে হয় অ্যাজ ইন্টারনাল মোটিভেটর। সো দিস আর আওয়ার মডেলস অফ মোটিভেশন। তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্যালারি। এবং যে কোনো মানুষের কাজে যোগদানের ক্ষেত্রে আমরা আগে যে মডেলগুলির কথা বলেছি, একটা মডেল বলা হয়েছিল যে মানুষ খুব হায়ার কজ থেকে তার কাজে যোগদান করে, যে সে কমিউনিটির জন্য করছে বা সে সোসাইটির জন্য করছে, তার কাজটাকে সে বড় মনে করেই সে কাজে যোগদান করে, কিন্তু সেখানে যোগদান করার পরে অনেক সময় ডিমোটিভেটিং ফ্যাক্টর থাকে যেগুলিকে আমরা হাইজিন ফ্যাক্টর বলেছিলাম। তো যত হায়ার কস্ট থেকে একটা মানুষ কাজে যোগদান করুক না কেন, আমরা যদি এই মডেলটাকে মাথায় রাখিও, আমাদের সবসময় রাখতে হবে যে ম্যাসলোর যে নিডস হায়ারার্কিক্যাল মডেল, যে মানুষ আসলে তার নিডস গুলিকে ফুলফিল করতে চায়। Do you hear me clearly? হ্যালো, ওকে। তাহলে আমরা যতই বলি যে আমাদের সেকেন্ড মডেলে এটা ছিল যে মানুষ খুবই হায়ার কস্ট থেকে তার একটা চোজেন জব এসে যোগদান করে, কিন্তু সেখানে অনেক সময় ডিমোটিভেটিং ফ্যাক্টর থাকে। কিন্তু কখনোই ভুলে যাওয়া যাবে না যে মানুষের যে নিডস এর যে হায়ারার্কি গুলি আছে, ম্যাসলো যে হায়ারার্কি গুলি বলেছেন, সেই হায়ারার্কি গুলি একটার পর একটা অতিক্রম করার ভিতর দিয়ে মানুষ উপরের দিকে যেতে থাকে এবং এগুলিকে অ্যাড্রেস করা জরুরি অবশ্যই ম্যানেজমেন্টের দিক থেকে। তো এক্ষেত্রে প্রথম যে জিনিসটা সামনে চলে আসবে সেটা হচ্ছে একটা কাজে যখন সে যোগদান করে তখন তাকে কতটা স্যালারি পে করা হয় এবং স্যালারি পেমেন্টের ভিত্তিতে কিন্তু তার নিডগুলিকে অ্যাড্রেস করে। কারণ ম্যানেজমেন্ট কখনোই তার ফ্যামিলির মধ্যে এসে বলবে না যে তোমার এই নিড আছে, এটা আমরা ফুলফিল করে দিচ্ছি, বিষয়টা এরকম না। তার সময় আধুনিক যুগে একটা মানুষকে ইন এক্সচেঞ্জ ফর হিজ ওয়ার্ক তাকে একটা স্যালারি পে করা হয় এবং সেটা দিয়ে সে মার্কেট প্লেসে গিয়ে তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলি কিনে নেয়। এভাবেই তার নিডস অ্যাড্রেস করাটা শুরু হয়। সো কোম্পানি, অর্গানাইজেশন অথবা ম্যানেজমেন্টের সাথে একজন এমপ্লয়ি রিলেশনটা শেষ বিচারে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি তাকে বুস্ট আপ করা, যাতে সে তার নিডস গুলিকে অ্যাড্রেস করতে পারে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে দুটো টার্ম পরিষ্কার করে নিতে চাই যেটা আমরা কমনলি শুনতে পাই। একটা হচ্ছে স্যালারি, So salary এবং ওয়েজ, what is the difference?
এবং এই ক্ষেত্রে আমরা দুই ধরনের এমপ্লয়িকে পাবো। আমরা যে কোনো ওয়ার্ক প্লেসে আমরা দুই ধরনের এমপ্লয়িকে পাবো। এক ধরনের এমপ্লয়িকে বলা হচ্ছে এক্সাম্পটেড এমপ্লয়ি, মানে যাকে বাদ দেওয়া হয়েছে কোনো কিছু থেকে অথবা ছাড় দেওয়া হয়েছে। এখানে দুটো শব্দ, বাদ দেওয়া এবং ছাড় দেওয়া, দুটো মিলিয়ে একজন এক্সাম্পটেড এমপ্লয়ি। আরেক ধরনের এমপ্লয়ি হচ্ছে নন এক্সাম্পটেড এমপ্লয়ি। সো দুই ধরনের এমপ্লয়ি আমরা দেখতে পাই। যারা এক্সাম্পটেড এমপ্লয়ি তাদেরকে স্যালারি পে করা হয়, আর যারা নন এক্সাম্পটেড এমপ্লয়ি তাদেরকে ওয়েজ পে করা হয়। তাহলে স্যালারিটা কি? স্যালারি হচ্ছে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ মানি, একটা ফিক্সড অ্যামাউন্ট অফ মানি যেটা একটা সার্টেন পে সাইকেলে একজনকে পে করা হয়। সেই পে সাইকেলটা আমাদের মতো দেশে, বাংলাদেশ, ভারতে হচ্ছে মান্থলি পে করা হয়। যারা এমপ্লয়ি তাদেরকে সাধারণত মান্থলি পে করা হয়। ইউরোপে দেখা যায় উইকলি স্যালারির বিধান আছে, তার মানে পে সাইকেলটা ইউরোপে হচ্ছে উইকলি। তাহলে যারা এক্সাম্পটেড এমপ্লয়ি তাদেরকে যদি উইকলি সিস্টেম থাকে তার উইকলি স্যালারি দেওয়া হবে, যদি মান্থলি সিস্টেম থাকে তাদেরকে মান্থলি স্যালারি দেওয়া হবে। তাহলে তাকে কি, কোন জিনিস থেকে এক্সাম্পট করা হলো? তাকে এক্সাম্পট করা হয়েছে ওভারটাইম পাওয়া থেকে। যারা এক্সাম্পটেড এমপ্লয়ি তারা কখনো অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম পাবে না, কারণ সেটা ফিক্স স্যালারি পায়। আবার তাকে ছাড় দেওয়া হয়েছে কোন জায়গা থেকে? যদি কখনো কাজের লোড কম হয় তখন তার স্যালারি কমবে না। তার মানে এক্সাম্পটেড এমপ্লয়ি আর দোজ যাদেরকে ওভারটাইম পাওয়া থেকে ডিসকোয়ালিফাই করা হয়েছে, এক্সাম্পট করা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম কখনো তার রেগুলার ওয়ার্কলোড কম হলেও সে স্যালারি কম পাবে না, ওই দিক থেকে তাকে আবার ছাড় দেওয়া হয়েছে। তো তাকে বাদ দেওয়া হয়েছে ওভারটাইম পাওয়া থেকে, তাকে আবার ছাড় দেওয়া হয়েছে যে রেগুলার লোড যদি কম হয় তাহলে সে স্যালারি কম পাবে না, সে তার ফিক্স স্যালারি পাবে। তাহলে a salaried person is an exempted employee because he is exempted of getting overtime, because he is exempted of getting the proper salary. He's allowed to get the proper salary even the regular workload is less. So আমাদের দেশে গভর্নমেন্ট এমপ্লয়িরা যারা আছেন বা আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমাদের যদি ওয়ার্কলোড কমও হয় তাহলে কিন্তু আমরা আমাদের রেগুলার স্যালারি পাবো। আবার কখনোই একজন গভর্নমেন্টের ফার্স্ট ক্লাস অফিসারের বা ইউনিভার্সিটির শিক্ষকের ওভারটাইম পাওয়ার কোনো সুযোগ নাই। অতিরিক্ত কাজ করলেও তাকে ওভারটাইম দেওয়া হবে না। তারা স্যালারিড পার্সনরা কখনো ওভারটাইমের জন্য ভাতা পাবেন না। এট দি সেম টাইম স্যালারিড পার্সনরা অতিরিক্ত কাজ করলে, কাজের লোড কম হলো তাতে তার স্যালারি কমবে না। সো হি ইজ এক্সাম্পটেড এমপ্লয়ি। আর যাদেরকে ওয়েজ পে করা হয় তাদেরকে বলা হচ্ছে নন এক্সাম্পটেড এমপ্লয়ি। এবং ওয়েজ পেমেন্টটা কখনোই রেগুলার স্যালারির মতো একটা ফিক্সড অ্যামাউন্ট হবে না যে মাসের শেষে নির্দিষ্ট বেতন পাবে বা সপ্তাহের শেষে নির্দিষ্ট বেতন পাবে। তাকে ওয়ার্ক পার পে, তাকে তার পে পার ওয়ার্ক, তাকে তার কাজের অনুসারে তাকে যে পেমেন্ট করা হবে সেটাই হচ্ছে ওয়েজ। এখন অ্যাপারেন্টলি মনে হতে পারে যে ডেফিনেটলি গায়ে খাটে যারা মানে ফিজিক্যাল লেবারে যারা কাজ করে তারাই বোধহয় ওয়েজ আর্নার। নট দ্যাট। অনেক হাই লেভেল স্কিল্ড পারসন আছেন যারা আওয়ারলি কাজ করেন। অনেক কনসালটেন্ট আছেন, অনেক আইটি এক্সপার্ট আছেন, অনেক লিগাল এক্সপার্ট আছেন, অনেক অ্যাকাউন্টেন্ট আছেন যারা আওয়ারলি বেসিসে কাজ করেন এবং সেই পেমেন্ট যথেষ্ট হাই। সুতরাং শুধুমাত্র ফিজিক্যাল লেবার এঙ্গেজ করে যারা কাজ করেন তারাই যে ওয়েজ পান তা না। অনেক হাই লেভেল, হাই স্কিল্ড টেকনিক্যাল পারসন or financial expert or accounting expert or legal expert তারা অনেকেই ওয়েজের ভিত্তিতে কাজ করেন যে আমাকে ঘন্টায় এত দিতে হবে। এটা তার, সে জানে যে সে যদি স্যালারিড এমপ্লয়ি হতে যায় তাহলে তার স্যালারিটা তার কোয়ালিফিকেশনের সাথে এই স্যালারি ম্যাচ করবে। সো যারা ওয়েজ আর্নার্স, যাদেরকে আওয়ার বেসিসে পে করা হয়, তাদেরকে বলা হচ্ছে নন এক্সাম্পটেড এমপ্লয়ি এবং তাদের কোনো ফিক্সড স্যালারি নেই। তার যদি কাজ কমে যায় তাহলে কিন্তু তার ওয়েজও কমে যাবে। কাজ বেশি হলে সে ওয়েজ বেশি পাবে, যতক্ষণ কাজ করবে ততক্ষণই সে ওয়েজ পাবে। তো আমরা দুটো বেসিক মোড অফ পেমেন্ট। হু ইজ ওয়ার্কিং, হু ইজ টকিং প্লিজ? প্লিজ ডোন্ট টক। Someone is talking over phone. Please drop your phone please or leave the class. Please don't try it again. Okay, do you hear me? Hello?
স্যার আপনি চাইলে স্যার সবাইকে ফোর্স মিউট করে দিতে পারেন স্যার, তাহলে আর কারোর মাইক্রোফোন থেকে সাউন্ড আসবে না। ওকে, লেট মি ডু ইট। সো আমরা দুটা মোড অফ পেমেন্টের কথা বললাম। দুটা মোড অফ পেমেন্ট, একটা হচ্ছে ওয়েজ, একটা হচ্ছে স্যালারি। ওয়েজ ইজ অন ওয়ার্ক বেসিস, স্যালারি ইজ ফিক্সড বেসিস। whether work amount is less or high, a salaried person will get his fixed salary, but he is not entitled to get any overtime. He is exempted of getting overtime, a salaried person, so he is called exempted employee. And wage earner is a non-exempted employee. He doesn't have any fixed amount to get as payment. He gets payment as per work. Clear? And now we come to the salary point, which is the main point actually in organizations, because wage earners are usually hired on contract, usually hired hourly basis. So they are not main concern of an organization. The main concern of an organization is about the salaried person. So salaried person কে কিভাবে ধরে রাখতে হবে, স্যালারি পার্সনকে কিভাবে তার ক্যারিয়ারের দিকে উপরের দিকে যেতে হেল্প করতে হবে, কিভাবে তার, যদি আমরা মাস্টার ল্যাঙ্গুয়েজে বলি, কিভাবে তার হায়ার নিডস গুলিকে অ্যাড্রেস করতে তাকে হেল্প করতে হবে, এই সমস্ত কিছুর প্রাইমারি জায়গাটা শুরু হবে তাকে প্রপারলি স্যালারি দেওয়া হচ্ছে কিনা। এবং প্রপার স্যালারি দেওয়ার কথাটা এত সোজা ব্যাপার না, এটার মধ্যে অনেক রকম কম্পোনেন্ট আছে যে কিভাবে একটা পার্সনকে প্রপার স্যালারি দেওয়া হয়। এক্ষেত্রে আমরা দুটো শব্দ ব্যবহার করতে পারি, একটা হচ্ছে স্যালারি আর একটা হচ্ছে রেমুনারেশন। রেমুনারেশন এবং স্যালারির মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্সটা হচ্ছে যে রেমুনারেশন বলতে কাজের বিপরীতে যে কোনো পেমেন্টকে বোঝানো হয়। রেমুনারেশন বলতে এনি রিপেমেন্ট ইন এক্সচেঞ্জ অফ ওয়ার্ক। এখন এইটা ফাইন্যান্সিয়াল পেমেন্ট হলে তখন আমরা এটাকে বলি স্যালারি। তার মানে যদি রেমুনারেশনকে আমরা ব্রেকডাউন করি, তাহলে রেমুনারেশন ইনক্লুডস দ্য বেস স্যালারি, যেটা সে ফাইন্যান্সিয়ালি পাবে, প্রাথমিকভাবে সে পাবে বেস স্যালারি। এর বাইরে অন্য কোনো ফাইন্যান্সিয়াল গেইনও থাকতে পারে, যেমন তার বোনাস থাকতে পারে, যেমন তার কোনো একটা ইন্স্যুরেন্স কভারেজ থাকতে পারে, যেমন তার অন্য কোনো একটা ভাতা থাকতে পারে। সো রেমুনারেশনকে যদি ব্রেকডাউন করি, দ্য ফার্স্ট কম্পোনেন্ট ইজ দ্য বেস স্যালারি প্লাস বোনাস প্লাস any other privileges like having a official apartment, like having an official car, like even having a good office meal, যদি অফিসে অ্যারেঞ্জমেন্ট থাকে, অফিস মিল, indoor games arrangement within the office, whatever you include within the facilities provided by the office in exchange for the work will be included as remuneration. সো রেমুনারেশন শুধু ফাইন্যান্সিয়াল প্যাকেজকে মিন করে না, রেমুনারেশনের সাথে একটা মানুষের অন্য যে জিনিসগুলো ফাইন্যান্সিয়ালি মেজার করা যাবে না, even your boss talks politely with you, office is very gentle environment, it is also part of remuneration. If your office is by the side of a green patch, যেখান থেকে সবুজ দেখা যায়, it calms your mind, it is also part of remuneration. If office architecture is good, that you feel better within this compound, this is also part of remuneration. So many more things comprises remuneration, not only the financial salary. Okay, so salary is only financial part of the remuneration, but there are many more things to be included within the package of remuneration. So you know, many big companies including Google, তাদের শুধুমাত্র ফাইন্যান্সিয়াল প্যাকেজই তারা অফার করে না তাদের এমপ্লয়ীদেরকে, তাদের অফিসের যে ডিজাইন, যে আর্কিটেকচার, সেখানে ইভেন খাওয়া দাওয়া থেকে শুরু করে, সেখানে ইনডোর গেমস থেকে শুরু করে অনেক রকম এন্টারটেইনমেন্ট অ্যারেঞ্জমেন্ট আছে। একজন এমপ্লয়ি চাইলে একটা নির্দিষ্ট সময় গিয়ে জিমে ব্যায়াম করতে পারে, চাইলে একটু টেবিল টেনিস খেলতে পারে, চাইলে একটু বিলিয়ার্ড খেলতে পারে, সেখানে কফি শপ আছে, চাইলে ভিতরে সে কফি খেতে পারে। So there are a lot of arrangements. All these facilities will include into the package of compensation. এবং ডেফিনেটলি একটা কোম্পানি চুজ করার ক্ষেত্রে একজন এমপ্লয়ি বা একজন জব সিকারের মাথায় এটা কাজ করা, যে ওই কোম্পানিকে শুধু স্যালারি দেয় নাকি অফিসটার লোকেশন কোথায়, তার গুলশানে যে অফিসটা আছে, দ্যাট ইজ বেটার অফিস, এটা মানতেই হবে, ডিউ টু locality, due to availability of good restaurants and coffee houses. যদি এটা অর্গানাইজেশনের ভিতরও না থাকে, কমিউনিটির মধ্যে আছে,
So all these things also includes in the package of remuneration. কিন্তু যে কোনো মানুষের প্রাথমিক টার্গেটটাই থাকবে একটা বেটার ফাইন্যান্সিয়াল প্যাকেজ পাওয়া, অর্থাৎ বেটার স্যালারিটাই ফার্স্ট টার্গেট থাকবে, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, খুব কম স্যালারি দিয়ে আদার ফ্যাসিলিটিস গুলি যেগুলি ফাইন্যান্সিয়ালি মেজারেবল না, সেগুলি খুব হাই হলে অনেক মানুষ ডিমোটিভেটেড ফিল করতে পারে যে এই জবটাতে আমি যাব না, কারণ এটা ফাইন্যান্সিয়াল প্যাকেজটাই কম। সুতরাং আমার যে ফ্রিডম অফ এক্সপেন্ডিচার ইন দ্য মার্কেট সেটা কমে আসবে। আমার ফ্যামিলির জন্য আমি কি এক্সপেন্ড করবো, হোয়াট এভার বেনিফিট আই গেট ইন দ্য অফিস। সো স্যালারিটার যে বেস স্যালারি, এটা একটা মানুষ ডেফিনেটলি একটা রিজনেবল অ্যামাউন্ট চাইবে। এর বাইরে যে কোনো জবেই, আমাদের দেশে বিশেষ করে গভর্নমেন্ট জবে, বেসরকারি জবে প্রযোজ্য না, বাট ইউরোপে এটা কমন, সেটা হচ্ছে পেনশন। তো পেনশনের যে সিস্টেমটা থাকে সেটা হচ্ছে একটা মানুষের যখন জব লেন্থ শেষ হয়ে যায় তখন সে যাতে একটা ডিসেন্ট লাইফ যাপন করতে পারে, তখন অর্গানাইজেশন, সেটা গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট যেই হোক না কেন, অর্গানাইজেশনের দিক থেকে তার জন্য একটা ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া যাতে করে সেটা ডিসেন্ট লাইফ যাপন করতে পারে। সুতরাং কোনো কোম্পানির যদি পেনশন ডিক্লেয়ার করা থাকে তাহলে সেই কোম্পানি, প্রাইভেট কোম্পানি হলেও সেখানে মানুষ অ্যাট্রাক্টেড হবে, কারণ সে মনে করবে যে আমি জবে শুধু রেগুলার স্যালারি পাবো না, আমি যখন আমার জব লেন্থ শেষ হয়ে যাবে, when I will get older, তখন আমি একটা পেনশন বেনিফিটও এখান থেকে পাবো। এবং অনুন্নত দেশগুলিতে যেখানে সোশ্যাল পেনশন স্কিম চালু নাই, ইউরোপের প্রত্যেক নাগরিক, সে সরকারি বা বেসরকারি যে চাকরি করুক না কেন, ইউরোপের যে কোনো নাগরিক সোশ্যাল পেনশনটা পায়। বাংলাদেশ, ভারত এই সমস্ত জায়গায় সোশ্যাল পেনশন নাই, যে কারণে এট দি সেম টাইম এখানে কর্পোরেট জবে অথবা প্রাইভেট জবে কোনো পেনশন সিস্টেম নাই। সে কারণে এই দেশের এই অঞ্চলের মানুষগুলি গভর্নমেন্ট সার্ভিসের দিকে অ্যাট্রাক্টেড হয়, কারণ গভর্নমেন্টের একটা পেনশন স্কিম আছে, যে গভর্নমেন্ট আপন রিটায়ারমেন্ট গভর্নমেন্ট তার এমপ্লয়িকে একটা সার্টেন অ্যামাউন্ট অফার করে। সেটা ফিক্সড অ্যামাউন্ট হতে পারে, সেটা মান্থলি পেনশন হতে পারে, যাতে করে সে মোটামুটি একটা ডিসেন্ট লাইফ যাপন করতে পারে। সো পেনশনকে যদি আমরা স্যালারির মধ্যে অন্তর্ভুক্ত করে দেখাই, তাহলে পেনশন ইজ অ্যাকচুয়ালি ডেফার্ড পেমেন্ট, একটু বিলম্বে যে পেমেন্টটা করা হবে, অর্থাৎ ইউ গেট রিটায়ারমেন্ট এন্ড ইউ উইল গেট দ্য পেমেন্ট। সো পেনশন ইজ অলসো পার্ট অফ স্যালারি, বাট ইট ইজ এ ডেফার্ড পেমেন্ট, ইট ইজ এ ডিলেড পেমেন্ট। সো অল দিস থিংস, তোমার কাজের বিপরীতে তুমি কাজে থাকা অবস্থায় অথবা কাজ থেকে রিটায়ার করা অবস্থায় যাই পাও না কেন, দ্যাট, যেটা যদি ফাইন্যান্সিয়াল অ্যামাউন্ট হয়, দ্যাট কম্প্রাইজেস ইউর স্যালারি। আর নন ফাইন্যান্সিয়াল কম্পোনেন্ট যেগুলি থাকবে, এগুলি ফাইন্যান্সিয়াল কম্পোনেন্টের সাথে অ্যাড হয়ে দ্যাট উইল ক্রিয়েট ইউর রেমুনারেশন অর টোটাল কম্পেনসেশন। কম্পেনসেশন কথাটা বলা হয় কেন? কাজের মাধ্যমে ধরে নেওয়া হয় যে তুমি তোমার মেন্টাল, ফিজিক্যাল, ইমোশনাল এফোর্ট দিচ্ছ, হ্যাঁ, বিকজ ইউ হ্যাভ লেফট ইউর ফ্যামিলি টু গো টু ওয়ার্ক। সুতরাং এটা একটা ইমোশনাল ব্যাপার আছে, যে কোনো মানুষ কাজে যাওয়ার সময় ফ্যামিলিকে পিছনে ফেলে যায়। সো এখানে তোমার ইমোশন এঙ্গেজড, তুমি যখন কাজ করছো সেই কাজের জায়গায় তোমার সাইকোলজিক্যাল এফোর্ট এঙ্গেজ, তোমার ফিজিক্যাল এফোর্ট তো আছে। এগুলি এক ধরনের ক্ষয়। এই ক্ষয়ের বিপরীতে যখন তোমাকে একটা প্যাকেজ অফার করে, তখন এটাকে কেউ কম্পেনসেশন বলতে চায়, যে তুমি কতখানি লস করেছো তার বিপরীতে তোমাকে কম্পেনসেট করা হলো। সো সাম পিপল লাইকস টু ইউজ দ্য টার্ম কম্পেনসেশন প্যাকেজ। সো রেমুনারেশন ইজ এ কম্পেনসেশন প্যাকেজ এক অর্থে বলতে গেলে, যার মধ্যে ফাইন্যান্সিয়াল কম্পোনেন্টটাকে আমরা স্যালারি বলছি, ডেফার্ড ফাইন্যান্সিয়াল কম্পোনেন্টটাকে আমরা বলছি পেনশন, রিটায়ারমেন্ট বেনিফিট অর পেনশন। আর এছাড়া আমরা বলছি যে যদি কম্পেনসেশন কথা, রেমুনারেশন কথাটা বলা হয়, তার মধ্যে ফাইন্যান্সিয়াল পার্ট ইজ দ্য স্যালারি, এটা রেগুলার স্যালারি হোক আর ডেফার্ড স্যালারি হোক, ডেফার্ড স্যালারি হলে সেটাকে আমরা ফেলে দিচ্ছি পেনশনের ক্যাটাগরিতে। এর সাথে আরো ফাইন্যান্সিয়ালি মেজারেবল না সেরকম অনেক কিছু অ্যাড হয়ে আমাদের টোটাল রেমুনারেশনটাকে তৈরি করবে। তো এই হচ্ছে স্যালারি এবং রেমুনারেশনের পার্থক্য। আর ওয়েজ এবং স্যালারির পার্থক্যটা আমরা আগেই বলেছি, যে ওয়েজ হবে আওয়ারলি বেসিস, স্যালারি ইজ ফিক্সড থিং, কাজ কম হোক বা বেশি হোক স্যালারি পাবেই একটা লোক। এখন আমরা যে আলোচনাটা চলে যাব সেটা হচ্ছে যে এই স্যালারি দেওয়ার ক্ষেত্রে কি ধরনের আইন কাজ করে, বা একজন এমপ্লয়ের সাথে এমপ্লয়ি রিলেশন, এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনের ক্ষেত্রে কি ধরনের আইন কাজ করে, স্পেশালি আমরা স্যালারি বেসডই বলবো। প্রথম যে আইনটার কথা বলা উচিত সেটা হচ্ছে, যেটা আমাদের দেশেও আছে, অনেক আইন আমাদের দেশে নাই, এগুলো আস্তে আস্তে অ্যাডপ্ট করা উচিত। যেমন প্রথম যে আইনটা আমাদের দেশে কার্যকর আছে সেটা হচ্ছে যে কোনো মানুষকে বলপূর্বক কোনো কাজ করানো যাবে না, জোর করে চাকরি করতে বাধ্য করানো যাবে না। জোর করে করলে সেটা স্লেভারি হয়, এটা কখনো জব হয় না। সুতরাং কাউকে চাকরি করতে বাধ্য করানো যাবে না। যাবে যদি তার পিছনে ট্রেনিং বা তাকে কোনো উচ্চতর প্রশিক্ষণের জন্য কোম্পানির কোনো এক্সপেন্ডিচার থাকে, তাহলে সেই এক্সপেন্ডিচার যদি একজন এমপ্লয়ের পিছনে কোম্পানি খরচ করে, যে তোমাকে আমরা একটা ট্রেনিং করিয়ে এনেছি, লং ট্রেনিং, আমাদের এত টাকা খরচ হয়েছে, তখন সেই এমপ্লয়িকে
বাধ্য করানো যায়, এবং সেটা ডেফিনেটলি ট্রেনিং এর আগেই তার কাছ থেকে একটা চুক্তি নেওয়া হয় যে তুমি এটা করে আসলে এতদিন পর্যন্ত আমাদের এখানে সার্ভ করতে হবে। এছাড়া বাংলাদেশের আইনে কোনোভাবেই কাউকে জোর করে চাকরি করতে বাধ্য করানো যাবে না, এটা সরকারি বেসরকারি যে চাকরি হোক না কেন। সরকারি চাকরিতে কেউ যদি ট্রেনিং করার পরে চাকরি না করতে চায় তাকে ট্রেনিং এর পুরো ফি রিফান্ড করতে হয়। কেউ যদি মিলিটারিতে ইভেন জয়েন করে, বিএমএ তে যদি কেউ 5 মাস ট্রেনিং এর পরে বলে যে আমি চলে আসবো, তার ফ্যামিলিকে একটা বাজেট দেওয়া হয় যে আপনার ছেলের পিছনে এত খরচ করা হয়েছে, এটা রিপে করে আপনার ছেলেকে আপনি নিয়ে যেতে পারেন। হ্যাঁ, এটা মিলিটারিতে পর্যন্ত আছে, কারণ জোর করে চাকরি করানোর কোনো বিধান বাংলাদেশের আইনে নাই এবং পৃথিবীর কোনো দেশেই সেটা নাই। সেক্ষেত্রে কোনো এক্সপেন্ডিচার থাকলে সেটা তাকে কম্পেনসেট করে চাকরি থেকে যে কেউ চলে যেতে পারে অথবা তার ফ্যামিলি তাকে ফেরত নিয়ে যেতে পারে। আর যে আইনগুলি বাংলাদেশে নাই কিন্তু পৃথিবীর অন্য দেশে আছে, সেটা হচ্ছে স্যালারি দেওয়ার ক্ষেত্রে এক ধরনের কম্পিটিশন থাকে কোম্পানিগুলির, যে আমি যদি বেটার এমপ্লয়িকে আনতে চাই তাহলে আমাকে ডেফিনেটলি অন্য কোম্পানি থেকে বেটার স্যালারি, বিশেষ করে লেবার মার্কেট যদি কম্পিটিটিভ হয়, তাহলে লেবার মার্কেটকে কম্পিটিটিভ রাখাও কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। আমেরিকাতে এই জন্য একটা বিশেষ আইন আছে, সেটাকে বলে অ্যান্টি ট্রাস্ট ল। অ্যান্টি ট্রাস্ট ল এর বেসিক কথাটা হচ্ছে কোনো প্রকার মার্কেট কম্পিটিশন ইনক্লুডিং লেবার মার্কেট কম্পিটিশনও কোনোভাবেই নিজেরা কোম্পানিগুলো নিজেদের মধ্যে কোনো কার্টেল করে অথবা কোনো ট্রাস্ট ফর্ম করে কোম্পানি বলতে পারবে না যে এমবিএ করা লোকদেরকে আমরা এর বেশি স্যালারি দিবই না, বা অমুক জায়গা থেকে পাশ করা ছেলেদেরকে আমরা এর বেশি স্যালারি দেব না। সুতরাং কোনো প্রকার ট্রাস্ট ফরমেশন, কোনো প্রকার কার্টেল ফরমেশন যেটা মার্কেট কম্পিটিশনকে হ্যাম্পার করে, সেটা প্রোডাক্ট সেলের ক্ষেত্রেও করা যাবে না। কোনো একটা জিনিসের প্রাইস সমস্ত সাবান কোম্পানিগুলি বলতে পারে না যে আমরা গায়ের সাবানের দাম আমরা এর বেশি এর কমে আমরা দিবই না। সুতরাং এন্টি কম্পিটিটিভ যে কোনো অ্যাপ্রোচ, সেটা প্রোডাক্ট সেলের ক্ষেত্রে হোক, প্রোডাক্টের প্রাইস ফিক্সেশনের ক্ষেত্রে হোক, এন্টি কম্পিটিটিভ যে কোনো অ্যাপ্রোচ, ইভেন এমপ্লয়ি স্যালারির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যদি কোম্পানির এইচআরএম ডিপার্টমেন্টগুলি মিউচুয়ালি আলোচনা করে, ইভেন থার্ড পার্টির মাধ্যমে আলোচনা করে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলএলবি ডিগ্রিধারীদেরকে লিগাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এর বেশি বেতন দিব না, বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলেদেরকে এর বেশি বেতন দিব না, এটা যদি এইচআরএম প্রধানদের মধ্যে নিজেদের মধ্যে ইনডাইরেক্টলি আলোচনা হয়, আমেরিকান আইন অনুযায়ী এটা অবৈধ, হায়ার করতে হবে অনেক কম্পিটিটিভ বেসিস। সুতরাং কোনো প্রকার ট্রাস্ট ফরমেশন বা কার্টেল ফরমেশন করে লেবার মার্কেটের কম্পিটিশনকে হ্যাম্পার করা যাবে না। সো ইট ইজ এগেনস্ট অ্যান্টি ট্রাস্ট ল। আমেরিকাতে স্ট্যান্ডিং ল আছে অ্যান্টি ট্রাস্ট ল। এটা গেল আমাদের সেকেন্ড। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে কোনোভাবেই কোনো ব্যক্তিকে বলপূর্বক বা জোর করে চাপিয়ে দিয়ে কোনো কাজ করা যাবে না। Forced labor is prohibited over the whole world. সেকেন্ড পয়েন্ট, যে আইনটি আমাদের দেশে নাই কিন্তু আমেরিকা বা ইউরোপে আছে, সেটা হচ্ছে অ্যান্টি ট্রাস্ট ল। কোনোভাবে কোম্পানির হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের প্রধানরা বা এমপ্লয়মেন্টের সাথে যারা জড়িত, তারা নিজেদের মধ্যে কোনো আলোচনা বা চুক্তির মাধ্যমে এই কথা বলতে পারবেন না যে আমরা নির্দিষ্ট ডিগ্রিধারী বা নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে পাশ করা অথবা এই পজিশনের জন্য আমরা এর বেশি স্যালারি দিব না। স্যালারি হ্যাজ টু বি কম্পিটিটিভ ইন দ্য মার্কেট। হ্যাঁ, প্লিজ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা কিছুটা অ্যান্টি ট্রাস্ট লকে ভায়োলেট করে, কিছুটা এটা ডিসক্রিমিনেশনকে করে। আমাদের দেশে অ্যান্টি ডিসক্রিমিনেটরি ল না থাকলেও এটা নিয়ে কোর্টে যাওয়া যেতে পারে। হ্যাঁ, সে নির্দিষ্ট প্রতিষ্ঠানের কথা বলতে পারে না, সে নির্দিষ্ট ডিগ্রির কথা বলতে পারে। ঠিক আছে, আইন অনুযায়ী এটা হচ্ছে এটা একজন ডিসক্রিমিনেশন। প্রথম কথা হচ্ছে এটা একটা ডিসক্রিমিনেশন। অ্যান্টি ট্রাস্ট লটা হচ্ছে যে অনেক কোম্পানির মধ্যে যদি চুক্তি হয়ে থাকে যে এই পজিশনে এর বেশি বেতন দেব না, বা এই প্রতিষ্ঠান থেকে যদি রিক্রুট করি এদেরকে এর বেশি স্যালারি দিব না, ঠিক আছে, কিন্তু নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে নেব, এটা হচ্ছে ডিসক্রিমিনেশন। কারণ এখানে তো অন্য কোম্পানিগুলি এই বিহেভ নাও করতে পারে। ঠিক আছে, একটা প্রতিষ্ঠানে যদি কোনো রেসিজম শো করা যে নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে নিব, অন্য প্রতিষ্ঠান থেকে রিক্রুট করব না, এটা হচ্ছে এক ধরনের রেসিজম অথবা ডিসক্রিমিনেশন। ঠিক আছে, সেটার জন্য অন্য আইন আছে। অ্যান্টি ট্রাস্ট লটা হচ্ছে নিজেদের মধ্যে কোনো চুক্তি হইতে পারবে না। ঠিক আছে, থার্ড যে আইনটার কথা আমি বলবো সেটাকে বলা হচ্ছে ইনএভিটেবল ডিসক্লোজার ডক্ট্রিন। ইনএভিটেবল ডিসক্লোজার ডক্ট্রিন অর্থাৎ কোনো একজন, এটা সাধারণত হাই লেভেল এমপ্লয়ীদের ক্ষেত্রে হয়, কোনো একজন এমপ্লয়ি দেখা গেল
মাইক্রোসফট থেকে গুগলে যেতে চাচ্ছে, সে খুবই হাই লেভেল প্রোগ্রামার অথবা সে খুবই হাই লেভেল এক্সিকিউটিভ, যদি মাইক্রোসফটের কাছে মনে হয় সে যে গুগলে যাচ্ছে নতুন পজিশনে হাই স্যালারিতে, তার এমন কোনো যোগ্যতা নাই যেটা দিয়ে সে নতুন প্রতিষ্ঠানকে সার্ভ করবে, আসলে সে আমার বিজনেস সিক্রেটটাই সে ওখানে ব্যবহার করবে, অর্থাৎ ইনএভিটেবলি আমার বিজনেস সিক্রেট সেখানে ডিসক্লোজ হবে। এই জন্যই বলা হচ্ছে ইনএভিটেবল ডিসক্লোজার ডক্ট্রিন। বোঝা গেল কথাটা? সো ইনএভিটেবলি যদি আমার এমপ্লয়ি অন্য প্রতিষ্ঠানে গিয়ে আমার ফ্যাক্টকে বা আমার বিজনেস সিক্রেটকে ডিসক্লোজ করে তার স্যালারি বেনিফিট আদায় করে এবং ওই প্রতিষ্ঠানকে বেনিফিট দিতে চায়, এটাকে বলা হয় ইনএভিটেবল ডিসক্লোজার ডক্ট্রিন। এই ডক্ট্রিনের আওতায় আমি আমার স্যালারির জব শিফটিং আটকানোর জন্য কোর্টে যেতে পারি, যে তুমি গেলে তোমার বিরুদ্ধে মামলা করা হবে, কারণ আমার জানা মতে তোমার এমন কোনো কোয়ালিটি নাই যেটা দিয়ে তুমি নতুন প্রতিষ্ঠানকে সার্ভ করতে পারো। তুমি মূলত আমার বিজনেস সিক্রেটকে ব্যবহার করে তাকে বেনিফিট দেবা এবং তুমি নিজে হাই স্যালারি পাবা। ক্লিয়ার? সো ইনএভিটেবল ডিসক্লোজার ডক্ট্রিন একটা ব্যক্তির বিরুদ্ধে বা ব্যক্তি বিশেষের বিরুদ্ধে প্রতিষ্ঠান কোর্টে যেতে পারে যে সে আমার এখানে চাকরি করতে হবে, তাকে অন্য প্রতিষ্ঠানে যেতে দিলে তার এমন কোনো বিশ্বাসযোগ্যতা নাই, আমার সিক্রেট গুলি সে সেল আউট করবে, এগুলি সে ইনএভিটেবলি ডিসক্লোজ করবে এখানে। এই আইনের আওতায় একজন এমপ্লয়ির জব চেঞ্জ করাকে কোম্পানি ঠেকিয়ে দিতে পারে। তবে কোম্পানিগুলির মধ্যে এরকম কোনো চুক্তি হতে পারবে না যে আমার এমপ্লয়িকে আমি তোমার এমপ্লয়িকে আমি কোনোদিন নিব না, তাহলে ওরা কিন্তু স্যালারি নিয়ে আবার ঝামেলা করবে। এই চুক্তি হলেও চিন্তা করবে যে আমার এমপ্লয়িকে তো অন্য কোনো কম্পিটিটিভ কোম্পানি নেবে না, তাহলে আমার এমপ্লয়িকে আমি চাইলে আমি লো স্যালারি দিতে পারি। সুতরাং নো পোচিং, পোচিং মানে তো স্বীকার করা, বুঝোই তো, প্রচার স্বীকার, তার মানে নো পোচিং এগ্রিমেন্টও হইতে পারবে না। হ্যাঁ, যে আমার এমপ্লয়ি তুমি নিবা না, তোমার এমপ্লয়ি আমি নিব না, সুতরাং এদেরকে লো স্যালারি দিয়ে পুষতে থাকো। সুতরাং এই ধরনের যে কোনো এগ্রিমেন্ট হলে সেটা অ্যান্টি ট্রাস্ট ল এর এগেনস্টে যাবে এবং গভর্নমেন্ট ক্যান সু যে তুমি অ্যান্টি ট্রাস্ট ল ব্রিচ করেছো, তোমরা চুক্তি করেছো যে একজনের এমপ্লয়ি আরেকজন হায়ার করবা না। সুতরাং একজনের এমপ্লয়ি আরেকজন হায়ার করা যাবে, এটা লিগাল। তবে যদি এটা ইনএভিটেবল ডিসক্লোজার ডক্ট্রিনের মধ্যে পড়ে যায়, তাহলে হোস্ট কোম্পানি কোর্টে মামলা করতে পারে অথবা তাকে মামলার হুমকি দিতে পারে, তুমি চলে যাও, তোমার বিরুদ্ধে মামলা করা হবে, তোমার যোগ্যতা কাভার করে না, কিন্তু তুমি আমার বিজনেস সিক্রেটকে সেল করবো ওই কোম্পানির কাছে। সো আমরা তিনটা আইনের কথা বললাম, যে একটা আইনে মানুষকে ফোর্স লেবারে বাধা দেয়, সেকেন্ড ল হচ্ছে কখনোই কোনো কোম্পানিগুলির মধ্যে নিজেদের মধ্যে স্যালারি ফিক্সেশনের চুক্তি হতে পারবে না, যে এই পজিশনে এর বেশি স্যালারি দিব না, অথবা নো পোচিং এগ্রিমেন্ট হতে পারবে না, যে তোমার এমপ্লয়ি আমি কখনোই নিব না, এটা এগেনস্ট অ্যান্টি ট্রাস্ট ল। আর থার্ড জিনিসটা হচ্ছে ইনএভিটেবল ডিসক্লোজার ডক্ট্রিন, যে একজন এমপ্লয়ি যদি আরেকটা কোম্পানিতে যায়, তাহলে সে ইনএভিটেবলি আমার এটা আমরা 44 জনকে পেয়েছি, আমরা আলোচনাটা শুরু করি আবার। তাহলে আমরা বেসিক যে পয়েন্টগুলি বললাম এর সাথে আমরা আরো দুটো পয়েন্ট অ্যাড করি, সেটা হচ্ছে একটা হচ্ছে স্যালারি কম্প্রেশন, একটা হচ্ছে স্যালারি ইনভার্সন। স্যালারি কম্প্রেশনটা হচ্ছে যে একটা কোম্পানির মধ্যে যখন অনেক দিনের অভিজ্ঞ কর্মী থাকেন, অভিজ্ঞ এক্সিকিউটিভ কর্মী যে হন না কেন, তার সাথে যখন ইনকামিং যারা থাকেন, যাদের এক্সপিরিয়েন্সের ডিফারেন্সটা অনেক বেশি কিন্তু দেখা যায় স্যালারি ডিফারেন্সটা অত হাই না, তখন আমরা বলি যে এখানে একটা স্যালারি কম্প্রেশন ঘটেছে। উল্টাটাও হতে পারে, কম্প্রেশন ঘটার সাথে সাথে এরকম হতে পারে যে অনেকদিন ধরে যারা কাজ করছেন তাদের তুলনায় যারা নতুন জয়েন করেছেন, এটা মানে কম্প্রেশনের একটা ড্রাস্টিক কেস, যে নতুন যারা জয়েন করেছে তাদের স্যালারি ইনক্রিমেন্ট রেট পুরনো যারা কাজ করছেন তাদের স্যালারি ইনক্রিমেন্ট রেটের থেকে অনেক বেশি। তাহলে দুটো ঘটনা, একটা স্যালারি কম্প্রেশন, একটা হচ্ছে স্যালারি ইনভার্সন, এবং দুটোই কাজের ক্ষেত্রে কিন্তু একটা ডিমোটিভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। কারণ দীর্ঘদিন যারা কাজ করছেন কোম্পানির জন্য, তারা যদি দেখেন যে নতুন যারা জয়েন করেছেন তাদের স্যালারির সাথে, আমি 20 বছর কাজ করছি, নতুন জয়েন করা একজনের সাথে যদি আমার স্যালারি ডিফারেন্স খুব কম হয় কিন্তু কোয়ালিফিকেশনের ডিফারেন্স খুব বেশি না, কারণ সে হয়তো নতুন অনেক জিনিস পড়ে এসেছে অলরেডি ইউনিভার্সিটি থেকে, আমি আবার আমার জব থেকে শিখেছি, দুজন দুই জায়গা থেকে শিখেছি, কিন্তু অভিজ্ঞতার বিপুল পার্থক্য আছে, কিন্তু হয়তো লার্নিং লেভেলের ডিফারেন্সটা খুব বেশি না, কিন্তু একটু ডিফারেন্স আছে, যিনি সিনিয়র তিনি একটু বেশি জানেন। সো এই ক্ষেত্রে যিনি সিনিয়র তিনি ডেফিনেটলি একটা ডিপ্রেশন ফিল করবেন, তিনি চিন্তা করবেন যে এটা আমার জন্য একটা ডিমোটিভেটিং ফ্যাক্টর। সো একটা কোম্পানিকে স্যালারি কম্প্রেশন এড়িয়ে চলতে হবে, কোনো না কোনো ভাবে এটা অ্যাডজাস্ট করতে হবে। সিমিলারলি স্যালারি ইনভার্সন, নতুন যিনি জয়েন করেছেন তার স্যালারি যেই রেটে বাড়ছে আর যারা পুরনো কাজ করছেন তাদের স্যালারি একই রেটে বাড়ছে না, এটা হচ্ছে স্যালারি ইনভার্সন।
তো দুইটাই হচ্ছে যারা পুরনো এমপ্লয়ি তাদের জন্য মোটিভেটিং ফ্যাক্টর, কিন্তু আমরা দেখি যে কেন ডিমোটিভেটিং ফ্যাক্টর, সরি, কিন্তু আমরা দেখি যে কেন এটা ঘটে। এটা বিবিধ কারণে ঘটতে পারে। প্রথম কথা হচ্ছে কোনো কারণে এমন হতে পারে যে নতুন ধরনের কিছু জব তৈরি হয়েছে, সেই জবে যদি আমি লোক রিক্রুট করতে যাই তাহলে তাদেরকে অনেক হাই স্যালারি দিয়ে রিক্রুট করতে হবে। যেমন ডিজিটালাইজেশন যখন শুরু হয়েছে যে কোনো ব্যাংকের মধ্যে, দেখা গেছে এমনও দেখা গেছে যে আইটি অফিসারকে রিক্রুট করতে হয়েছে ডিজিএম এর স্যালারি দিয়ে। এখন ডিজিএম সাহেব ডিজিএম হয়েছেন প্রায় 22-25 বছর চাকরি করে, কিন্তু একজন আইটি অফিসার, জুনিয়র অফিসার, তাকে ডিজিএম স্যালারি দিয়ে রিক্রুট করতে হয়েছে, বিকজ না হলে এই ধরনের হাই লেভেল এমপ্লয়িকে পাওয়া যাবে না। কিন্তু ইট ইজ এ কেস অফ স্যালারি কম্প্রেশন, এবং ওই আইটি এক্সপার্টের স্যালারির ইনক্রিমেন্ট রেটও ডিজিএম সাহেবের থেকে হাই। সেক্ষেত্রে এটা এক ধরনের স্যালারি ইনভার্সন। তো এইটা প্রথম একটা বাস্তব কারণে হয়, সেটা হচ্ছে নতুন ধরনের জবের ক্ষেত্রে হাই লেভেল এমপ্লয়িকে রিক্রুট করতে গেলে, হাই স্কিলড এমপ্লয়িকে রিক্রুট করতে গেলে তাকে হাই স্যালারি দিয়ে রিক্রুট করতে হবে। সো এই ক্ষেত্রে এটা ঘটে। আর সেকেন্ড হচ্ছে যে কোনো কোনো অর্গানাইজেশনে যেটা হয়, অর্গানাইজেশনের স্ট্রাকচারের কথা আমরা বলেছি, যে অর্গানাইজেশনে এত লেয়ার থাকে এবং এত ধরনের ক্লাসিফাইড জব থাকে, এই সমস্ত ক্লাসিফাইড জবের প্রত্যেকটা ডেফিনেশন কিভাবে দাঁড় করানো হয়েছে, সেখানে কি ধরনের যোগ্যতা সম্পন্ন লোক আছে, এই সমস্ত কিছুকে এইচআরএম এর পক্ষে ট্র্যাক রাখা সম্ভব হয় না। তাতে করে দেখা যায় এমপ্লয়িরা নিজেরা কিন্তু জানে যে কাজ স্যালারি কত। অনেক সময় পশ্চিমা দেশে স্যালারি সিক্রেট রাখতে হয়, নিজের স্যালারি কাউকে বলতে হয় না, কিন্তু একজন ফেলো কলিগ জিজ্ঞেস করলে অনেক সময় বলতে হয়, এটা অনেক সময় ফ্লাশ হয়ে যায়। সো এমপ্লয়িরা যখন জানে যে ও আমার জুনিয়র কিন্তু ওর স্যালারিটা আমার থেকে একটু বেশি, তখন এমপ্লয়িরা নিজেরা একটু ডিপ্রেসড ফিল করে, একজন সিনিয়র এমপ্লয়ি। কিন্তু অর্গানাইজেশনাল স্ট্রাকচার এত জটিল হয় অনেক সময় কোনো কোনো অর্গানাইজেশনের, যে সেখানে সবগুলি জব সম্পর্কে, সবগুলি জবের ডেফিনেশন সম্পর্কে, সেখানে কি ধরনের কোয়ালিফাইড লোক আছেন, এগুলি সম্পর্কে এইচআরএম পুরোপুরি ট্র্যাক রাখতে পারে না। সেই জন্য অর্গানাইজেশনাল স্ট্রাকচার যত সিম্পল রাখা যায়, এই স্যালারি ইনভার্সন অথবা স্যালারি কম্প্রেশনের ঘটনা ঘটবে না। মনে রাখতে হবে স্যালারি ইনভার্সন এবং স্যালারি কম্প্রেশন দুইটাই কিন্তু এটা নেগেটিভ ফ্যাক্টর। যারা অলরেডি এক্সিস্টিং এমপ্লয়ি আছেন তাদের জন্য এটা নেগেটিভ ফ্যাক্টর, কিন্তু যারা নতুন জয়েন করে তাদের জন্য পজিটিভ ফ্যাক্টর, যে আমি প্রায় সিনিয়রদের কাছাকাছি স্যালারি পাই, সে কিন্তু হ্যাপি। কিন্তু পুরনো এমপ্লয়িরা আনহ্যাপি হবে না এবং সে চাইবে প্রতিষ্ঠান ছেড়ে চলে যেতে, যে আমি এখানে সম্মানের সাথে কাজ করতে পারছি না। স্যালারি অনেকে সাইকোলজিতে হিট করে, হ্যাঁ, অথবা সে চিন্তা করবে যে আমি অন্য জায়গায় বেটার স্যালারি পাবো, আমি সেখানে চলে যেতে পারি। সো রিটেনশন, এখানে একটা শব্দ আমি উচ্চারণ করবো, রিটেনশন। রিটেনশন একটা জরুরি জিনিস, যে আমার প্রয়োজনীয় এমপ্লয়িকে ধরে রাখতে হবে, প্রয়োজনীয় এমপ্লয়িকে ধরে রাখতে হবে। সেই প্রয়োজনীয় এমপ্লয়িকে ধরে রাখাটার কাজটাকেই টেকনিক্যাল ওয়ার্ডে বলা হয় রিটেনশন। এখন একটা এইচআরএম এর কিন্তু এইচআরএম এর নিজের যদি পারফরমেন্স স্টাডি করা যায়, এইচআরএম ডিপার্টমেন্ট কতটা ভালো কাজ করছে, সে যদি এমপ্লয়ি রিটেন করতে না পারে বিভিন্ন রকম ইনসেন্টিভের মাধ্যমে, তাহলে কিন্তু এটা এইচআরএম ডিপার্টমেন্টের ফেলিওর। এইচআরএম রিক্রুট করলো এবং কন্টিনিউয়াসলি এমপ্লয়ি চলে গেল, তার মানে হচ্ছে এইচআরএম ইজ এ ফেইল্ড ডিপার্টমেন্ট। সুতরাং এইচআরএম এর কাজ হচ্ছে বিভিন্নভাবে কম্পেনসেশন, বেনিফিট, স্যালারি, এগুলির মাধ্যমে এমন একটা সিচুয়েশন তৈরি করা যাতে যে কেউ অর্গানাইজেশনের সাথে অ্যাটাচ ফিল করে, এবং রিটেন্ড এমপ্লয়ি ছাড়া আসলে অর্গানাইজেশনকে প্রপারলি কেউ সার্ভ করে। আজকে যে জয়েন করেছে কালকে চলে যাবে, সে কিন্তু অর্গানাইজেশনকে বেটার সার্ভ করবে না। সো যে কোনো অর্গানাইজেশনে যারা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে থাকবেন, তাদের অবশ্যই স্যালারি কম্প্রেশন, স্যালারি ইনভার্সন, এই বিষয়গুলির প্রতি নজর রাখতে হবে, যাতে এগুলো অর্গানাইজেশনের মধ্যে ঘটলেও যদি অনিবার্য কারণে ঘটে, যে লেবার মার্কেটের ফ্যাক্টরের কারণে ঘটেছে, কিন্তু ইন্টারনালি এটা কিভাবে সলভ করা যায়, সেটা কিভাবে কম্পেনসেশন করা যায়। যেমন গভর্নমেন্টের নিয়ম আছে, বাংলাদেশ গভর্নমেন্টে যখন নতুন পে স্কেল দেওয়া হয়, তখন দেখা যায় যে নতুনদের স্যালারি যে হারে বেড়েছে, পুরনোদের স্যালারি সেই হারে বাড়ে নাই, কারণ তারা অলরেডি চাকরি করতে করতে হয়তো ওই স্যালারির কাছাকাছি চলে গেছেন। তো সে কারণে দেখা যায় যে তারা, এই নতুনরা খুশি থাকলো, পুরনোরা একটু ডিপ্রেস থাকেন যে আমার স্যালারি তো অতটা বাড়লো না। একটা নিয়ম গভর্নমেন্টের আছে, যদি কোনো কারণে সিরিয়াস ইনভার্সন ঘটে যায়, যে একজন পুরনো এমপ্লয়ির স্যালারি একই স্ট্যাটাসে একজন পুরনো এমপ্লয়ির স্যালারি নতুন এমপ্লয়ির স্যালারি থেকে কম হয়ে গেছে, গভর্নমেন্ট সেটা ফিক্স করে ঠিক করে দেয়, 1 টাকা হলে বেশি হতে হবে, যে পুরনো এমপ্লয়ির স্যালারি সেম স্ট্যাটাসে নতুন এমপ্লয়ির স্যালারি থেকে অন্তত 1 টাকা হলে বেশি হতে হবে, তাতে তার সম্মানটা অন্তত রক্ষা হয়, ফাইন্যান্সিয়ালি কম্পেনসেট করা না গেলেও। এটা বাংলাদেশ গভর্নমেন্টের একটা নিয়মের মধ্যে রয়েছে, কারণ স্যালারি ইনভার্সনটা গভর্নমেন্ট সলভ করতে চায়, বিকজ ইট হিটস সাইকোলজিক্যালি। তো এই হচ্ছে স্যালারি সম্পর্কে মোটামুটি কথা। তো এর বাইরে আরেকটা ইন্টারেস্টিং ওয়েতে স্যালারি পে করা হয়, এটা খুবই ইন্টারেস্টিং, সেটা সিলিকন ভ্যালিতে অনেক কোম্পানির ক্ষেত্রে ঘটেছে। সেটা হচ্ছে, ঠিক স্যালারি বলা যাবে না, এটাকে বলতে হবে আসলে রেমুনারেশনের পার্ট হিসেবে। আমরা যেরকম এক সময় বলেছি যে পেনশন ইজ এ ডেফার্ড স্যালারি, যেটা তোমাকে চাকরির শেষে পে করা হবে।
সিমিলারলি কখনো কখনো কোনো কোনো কোম্পানি, যারা নতুন কোম্পানি, তারা যখন দেখে যে তারা এখনো দাঁড়াতে পারছে না, তাদের এখনো সেভাবে মার্কেট ভ্যালু তৈরি হয় নাই, তারা যেটা করে এমপ্লয়িকে ধরে রাখার জন্য বলে যে তুমি যদি আমার এখানে থাকো তাহলে তোমাকে 10% শেয়ার দেব। সিলিকন ভ্যালির অনেক কোম্পানি এরকম ভাবে, যারা প্রথম দিকে অখ্যাত কোম্পানি ছিল, অনেকেই সে এমপ্লয়িরা এখন কোম্পানির অনেক পার্সেন্ট শেয়ার হোল্ড করে, বিকজ প্রথম দিকে সে ধৈর্য ধরে কোম্পানির অফারটা নিয়েছে এবং সে থেকে গেছে কষ্ট করে হলো, যখন কোম্পানি তাকে ভালো মতো পে করছিল না। তাহলে কোম্পানি শেয়ার এজ এ স্যালারি, ইটস ভেরি ইন্টারেস্টিং যে কোম্পানির শেয়ারও স্যালারি আকারে পাওয়া যেতে পারে। অথবা আমরা যদি রেমুনারেশন কথাটা জেনারেল সেন্সে ইউজ করি, তো সেটাও হতে পারে যে কোম্পানি শেয়ারটা পেতে পারে। এবং গুগলে এরকম অনেক শেয়ার হোল্ডার আছে যারা প্রথম দিকে গুগলের ওয়ার্কার ছিলেন। গুগল তখনও অত বিখ্যাত কোম্পানি হয়নি, কিন্তু অনেক লোক দেখছে লেস স্যালারি বা ইরেগুলার স্যালারি, আমি এই কোম্পানি ছেড়ে চলে যাই। হ্যাঁ, সো সেই চলে যাওয়াটা গুগল যেভাবে ঠেকিয়েছে, বা গুগলের মতো আরো এরকম অনেক কোম্পানি আছে যে প্রথম দিককার এমপ্লয়ীদেরকে তারা শেয়ার ছেড়ে দিয়েছে, যে তোমাকে আমি 5% শেয়ার দিয়ে দিলাম, তোমাকে আমি 2% শেয়ার দিয়ে দিলাম, তুমি কোম্পানিতে থাকো, কোম্পানি যদি দাঁড়ায় ইউ উইল গেট দ্য শেয়ার বেনিফিট। সো এই ধরনের কোম্পানি শেয়ার এজ এ রেমুনারেশন অনেকেই পেয়েছেন, এটা আমেরিকাতে প্রচুর নজির আছে। এর বাইরে অন্য অনেক কোম্পানি আমাদের দেশেও যেটা করে, সেটা হচ্ছে কখনো কখনো কোম্পানি যদি শেয়ার বাজারে ভালো করে, যারা শেয়ার স্টক মার্কেটে এনলিস্টেড কোম্পানি, তারা কখনো কখনো লিমিটেড পরিমাণ শেয়ার এমপ্লয়ীদেরকে কেনার সুযোগ দেন, এবং একটা নির্দিষ্ট মূল্যে, সেটা যথেষ্ট কম মূল্য হয়ে থাকে, বাজার মূল্য থেকে অনেক কম মূল্যে হয়ে থাকে। সাধারণত এটা রিসেলেবল হয় না, সাধারণত বলা হয় যে শেয়ারের এগেনস্টে তুমি যে ডিভিডেন্ড পাবে, কোম্পানি যে প্রফিট করবে, প্রত্যেক শেয়ার ওয়াইজ তো সে ডিভিডেন্ড দেবে, যে প্রতি শেয়ারে কত টাকা করে প্রফিট আমি ইম্পোজ করে দিব, যাতে শেয়ার হোল্ডাররা প্রফিটের শেয়ার পায়। তো যখন এমপ্লয়িরা এই কোম্পানির শেয়ার কিনেন, কিন্তু কম মূল্যে কিনতে পারেন, কিন্তু এটা আবার মার্কেটে ট্রেডেবল না, যে সে কিনে আবার মার্কেটে বেচতে পারবে না, কিন্তু এটা বেনিফিট সে পেতে পারবে। তার মানে একভাবে সে এখানেও কিন্তু একভাবে সে কোম্পানির শেয়ার পাওয়া মানে কোম্পানির মালিক হওয়া। তার মানে কোম্পানির মালিকানার ভিত্তিতেও কিন্তু স্যালারি বা রেমুনারেশন পেমেন্ট হতে পারে, এটা বাংলাদেশেও হয়। কিন্তু বাংলাদেশে এটা নজির পাওয়া যাবে না যে কোম্পানি তার রাইজিং পিরিয়ডে তার মেইন শেয়ার 5% বা 10% কোনো কোম্পানি এমপ্লয়িকে দিয়েছেন, এটা সাধারণত রেয়ার। আমেরিকাতে এটা খুব কমন, বিশেষ করে সফটওয়্যার কোম্পানিগুলোর ক্ষেত্রে এটা খুবই কমন। এটা তাহলে আমরা দেখলাম যে রেমুনারেশন অনেকভাবেই একটা মানুষকে পে করা যায়। তার মান্থলি স্যালারির মাধ্যমে পে করা যায়, তাকে নন ফাইন্যান্সিয়াল বেনিফিট দিয়ে পে করা যায়, কোম্পানির শেয়ার দিয়ে পর্যন্ত পে করা যায় একটা মানুষকে বেনিফিট। সুতরাং বহুভাবেই একটা মানুষকে তার এফোর্টের এগেনস্টে তার রিটার্নটা দেওয়া যেতে পারে। তবে রেগুলার এমপ্লয়ীদের ক্ষেত্রে স্যালারি যদি সঠিকভাবে ঠিক করা না হয়, তাহলে ডেফিনেটলি সে কোম্পানি চেঞ্জ করার চেষ্টা করবে, এবং লেবার মার্কেট ইজ ওপেন, সে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে চলে যেতে পারবে। সেক্ষেত্রে লিগাল রেস্ট্রিকশন গুলি কি আছে আমরা বলেছি, একমাত্র ইনএভিটেবল ডিসক্লোজার ডক্ট্রিনে পড়া ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রেই এমপ্লয়ি চাইলে তার জব চেঞ্জ করে চলে যেতে পারেন। সেক্ষেত্রে কোম্পানি তাকে বাধা দিতে পারবে না, বা কোম্পানিগুলির মধ্যে চুক্তিও থাকতে পারবে না যে আমার এমপ্লয়িকে তুমি নিতে পারবে না, কারণ এটা অ্যান্টি ট্রাস্ট ল এর অধীনে পড়ে যাবে তখন, যে কোম্পানি নিজেরা কথা বলেছে যে একজনের এমপ্লয়িকে আরেকজন নেবে না। তো এই হচ্ছে মোটামুটি স্যালারি সংক্রান্ত কথা। সো আমরা আজকে যে জিনিসগুলি জানলাম, আমি একটু সামারি করছি আবার। প্রথমেই হচ্ছে যে স্যালারি এবং ওয়েজ, এই দুটো ডিফারেন্স কি। স্যালারি ইজ পেইড এজ এ ফিক্সড অ্যামাউন্ট irrespective of the load of the work. Wage is paid on work basis. ওকে, শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। ওকে, তাহলে আমরা আজকে যে টার্মগুলো শিখলাম, একটা হচ্ছে স্যালারি, একটা হচ্ছে ওয়েজ, এবং আমরা দেখিয়েছি স্যালারি এবং ওয়েজ ইজ ভেরি ডিফারেন্ট থিং। বাট ওয়েজকে স্যালারি থেকে ইনফিরিয়র মনে করার কোনো কারণ নাই, কারণ অনেক হাই লেভেল টেকনিক্যাল এক্সপার্টরা ওয়েজ বেসিসে কাজ করেন। আমরা শিখেছি এক্সাম্পটেড এবং নন এক্সাম্পটেড এমপ্লয়ি। যারা স্যালারি তারা হচ্ছেন এক্সাম্পটেড এমপ্লয়ি, যারা স্যালারিড, কারণ তাকে ওভার টাইমের জন্য ওভার টাইম দেওয়া হবে না, ওভার টাইম থেকে এক্সামশন দেওয়া হচ্ছে। এট দি সেম টাইম পজিটিভ এক্সামশনও আছে, যদি তার ওয়ার্কলোড কম হয় তাহলে সে সেম স্যালারি পাবে। আর যারা ওয়েজ আর্নার তাদেরকে বলা হচ্ছে নন এক্সাম্পটেড এমপ্লয়ি,
তারা যতক্ষণ কাজ করবে পাওয়ার বেসিসে পেমেন্ট পাবে। হি ইজ নট এক্সামটেড টু গেট এনি পেমেন্ট। তাকে যে কোনো পেমেন্টই দেওয়া হবে, কিন্তু সেটা আওয়ার বেসিসে দেওয়া হবে। উল্টা দিকে তার অসুবিধা হচ্ছে, তার যদি আওয়ার কম হয় তাহলে তার পেমেন্টও কম হবে। এরপরে আমরা দেখেছি যে পেনশনের কথা এসছে, আমরা পেনশনকে বলছি ডেফার্ড স্যালারি। এটা অ্যাকচুয়ালি ডেফার্ড স্যালারি, এটা একটা মানুষের কর্মজীবনের শেষের দিকে দেওয়া হয় ডেফার্ড স্যালারি। তো এই কর্মজীবনটা রেগুলার কর্মজীবন অর্থে মিন করা হয়। এর সাথে আমরা আরেকটু জিনিস অ্যাড করে ফেলতে চাই, সেটা হচ্ছে যদি কোনো কারণে কোম্পানি লে অফ হয়, লে অফ কথাটা তখনই বলা হয় যদি এমপ্লয়ির নিজের অযোগ্যতা ছাড়া কোম্পানির ইন্টারনাল কজে যদি কোম্পানি নিজেকে বন্ধ করতে বাধ্য হয়, এবং তখন যদি এমপ্লয়ীদেরকে সে কাজ থেকে বিরত রাখে, তখন আমরা এই সিচুয়েশনটাকে বলি লে অফ। লে অফ হলেও কোম্পানিকে তার বেনিফিট পে করতে হয়। কাকে? এমপ্লয়িকে তার বেনিফিট পে করতে হয়। তো সেক্ষেত্রে আমেরিকানরা বেশ কিছু শব্দ ব্যবহার করে, যেমন একটা হচ্ছে গোল্ডেন প্যারাশুট, একটা হচ্ছে সিলভার প্যারাশুট, এই ধরনের শব্দ ব্যবহার করে। প্যারাশুট কথাটা এই কারণে ব্যবহার করে যে ইট ইজ এ টাফ সিচুয়েশন। একটা মানুষের চাকরি আর্লি টাইমে চলে যাচ্ছে, ইট ইজ এ টাফ সিচুয়েশন, তাকে একটা সফট ল্যান্ডিং এর ব্যবস্থা করে দাও, তাকে একটা সফট ল্যান্ডিং এর ব্যবস্থা করে দাও। সেক্ষেত্রে যারা কম পেইড এমপ্লয়ি তাদের ক্ষেত্রে বলা হয় সিলভার প্যারাশুট, আর যারা হাই লেভেল এমপ্লয়ি তাদের ক্ষেত্রে বলা হয় গোল্ডেন প্যারাশুট। তো এগুলির প্রধান টার্গেটই হচ্ছে মানে যেহেতু তাকে আর্লি টাইমে চাকরি থেকে বিদায় করা হচ্ছে, তাকে এমন কিছু বেনিফিট ভালোভাবে দেওয়া যাতে সে ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। এগুলি হচ্ছে আর্লি টাইমে, যদি পেনশনের আগে যদি চাকরি কারো কারো কারণে লে অফ হয়ে যায়, তাহলে তাকে এই ধরনের বেনিফিটগুলির ভিত্তিতে তাকে ফাইন্যান্সিয়াল বেনিফিট দিয়ে তাকে চাকরি থেকে করা হয়, সোসাইটিতে ফেরত পাঠানো হয়, যাতে করে সেটা ডিসেন্ট লাইফ যাপন করতে পারে। আর তাহলে আমাদের স্যালারি, ওয়েজ, এক্সাম্পটেড এমপ্লয়ি, নন এক্সাম্পটেড এমপ্লয়ি, পেনশন এজ এ ডেফার্ড পেমেন্ট। তারপর আমরা বলেছি রেমুনারেশন এবং স্যালারির ডিফারেন্সকে আমরা বলছি স্যালারি ইজ বেসিক্যালি ফাইন্যান্সিয়াল, এর সাথে যদি কোনো নন ফাইন্যান্সিয়াল ম্যাটারগুলি অ্যাড হয় যা বেনিফিট আকারে কাউন্ট হবে। ইভেন কোন একটা অফিস যদি তোমাকে এরকমও বলে যে তুমি চাইলে ক্যাজুয়াল ড্রেসে অফিস করতে পারো, এটাও কিন্তু এক ধরনের বেনিফিট, কারণ ফর্মাল ড্রেসে নিজেকে ড্রেস আপ করা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা মেইনটেনেন্সের ব্যাপার আছে। সো যদি কোনো অফিস এরকমও বলে যে ইউ ক্যান ডু অফিস উইথ ক্যাজুয়াল ড্রেস, দ্যাট ইজ অলসো এ বেনিফিট। যদি কোনো অফিস টাইমের ব্যাপারে স্ট্রিক্ট না থাকে, যে তুমি চাইলে একটু দেরি করে আসলো আমাদের কোনো সমস্যা নাই, এটাও এক ধরনের বেনিফিট। সো স্যালারির সাথে যত রকম নন ফাইন্যান্সিয়াল বেনিফিট অ্যাড হবে, অথবা ইভেন ফাইন্যান্সিয়াল হতে পারে কিন্তু সেটা ক্যাশে মেজারেবল না, একটা হাউস যদি আমাকে দেয় এটা ক্যাশে মেজারেবল না, কিন্তু এক ধরনের ফাইন্যান্সিয়াল বেনিফিট, আমার ফাইন্যান্সকে এটা সেভ করে। সুতরাং স্যালারি ইজ অলওয়েজ ইন ক্যাশ। স্যালারির বাইরে ফাইন্যান্সিয়াল বেনিফিট হতে পারে যেটা ক্যাশেবল না বা এনক্যাশ করা যাবে না। যেমন কোম্পানির ওই যে ইয়ার কথা বললাম, শেয়ারের কথা বললাম, কোম্পানি আমাকে শেয়ার কিনতে দেবে কম মূল্যে, কিন্তু বলবে যে স্টক মার্কেটে গিয়ে আবার এই শেয়ার তুমি বিক্রি করতে পারবা না, কিন্তু এটা বেনিফিট পাবে। তো এই ধরনের অনেক ব্যাপারই থাকতে পারে যেটা ফাইন্যান্সে কনভার্ট করা যায়, কিন্তু আসলে এটা এক্সচেঞ্জেবল না। তো সেরকম বেনিফিট, তাহলে ফাইন্যান্সিয়াল বেনিফিট ইজ মেইনলি দ্য স্যালারি, এন্ড এর সাথে অ্যাড হবে ফাইন্যান্সিয়াল বেনিফিট, কিন্তু এটা এক্সচেঞ্জেবল না বা এনক্যাশেবল না। নন ফাইন্যান্সিয়াল বেনিফিট, যেটা একেবারেই কোনোভাবে ফাইন্যান্স দিয়ে মেজার করা যাবে না, এ গুড অফিস রুম, এ গুড অফিস প্রেমিস, এ গুড ক্যান্টিন, ইনডোর গেমস অ্যারেঞ্জমেন্ট, এগুলি সবই রেমুনারেশনের অন্তর্ভুক্ত হবে। তারপরে আমরা বলেছি যে দুটো পয়েন্ট যেটা অর্গানাইজেশনের ভিতরে যে কোনো গ্রিভেন্স অ্যারাইজ করতে পারে স্যালারিকে কেন্দ্র করে। কোনটাকে কেন্দ্র করে? একটা হচ্ছে স্যালারি কম্প্রেশন, একটা হচ্ছে স্যালারি ইনভার্সন। কম্প্রেশন মিনস নিউলি রিক্রুটেড থেকে পুরনো যারা কাজ করছেন তাদের স্যালারি ডিফারেন্সটা খুবই কম, ডেসপাইট এখানে অভিজ্ঞতার অনেক ঘাটতি আছে, কিন্তু নতুন রিক্রুটদের স্যালারিটা যে কোনো কারণে কোম্পানিকে বেশি স্যালারি দিতে হয়েছে। লেবার মার্কেট সিচুয়েশনের জন্য হতে পারে, হাই লেভেল এমপ্লয়ি অর্থাৎ তারা টেকনিক্যাল এমপ্লয়ি, তাদেরকে এই স্যালারি ছাড়া তারা আসবেই না, কিছু করার নাই, তাদেরকে নিতে হবে। এই কারণে স্যালারি কম্প্রেশন ঘটতে পারে। দ্যাট মিনস স্মল ডিফারেন্স ইন ওয়েজ, স্মল ডিফারেন্স ইন দ্য স্যালারি ডেসপাইট হ্যাভিং এক্সপেরিয়েন্স গ্যাপ। তখন যারা দীর্ঘদিন কাজ করছেন তাদের মধ্যে গ্রিভেন্স হতে পারে, এবং সেটার একটা ড্রাস্টিক সিচুয়েশনে গিয়ে উল্টা ইনভার্সনও ঘটে যেতে পারে, যে পুরনো এমপ্লয়ীদের থেকে নতুন এমপ্লয়ীদের স্যালারি ইনক্রিমেন্ট রেটও অনেক হাই। সো স্যালারি ইনভার্সন এন্ড স্যালারি কম্প্রেশন দুটোই অ্যাভয়েড করতে হবে। আমরা বলেছি স্যালারি কম্প্রেশন বা স্যালারি ইনভার্সন এটা অনেক সময় লেবার মার্কেটের সিচুয়েশনের জন্য এটা ঘটে থাকে, আবার কখনো কখনো অর্গানাইজেশনাল স্ট্রাকচারের জন্য, যে এত কমপ্লিকেটেড অর্গানাইজেশন যে এর ভিতরে সবগুলি সেকশনের খবর রাখা সম্ভব হয় না, যে কোথায় কাজ স্যালারি একটু বেশি বা কম হয়ে গেল, সেই কারণেও হতে পারে। সেই জন্য অর্গানাইজেশনাল স্ট্রাকচার রাখতে হবে অ্যাজ সিম্পল এজ পসিবল। অ্যাট দি সেম টাইম অর্গানাইজেশনের প্রত্যেকটা সেগমেন্টে খবর রাখতে হবে যে স্যালারি সিচুয়েশনটা কিরকম, যে কোথায় কোনো ইয়া হচ্ছে কিনা, ল্যাপসেস হচ্ছে কিনা, এবং সেখানে গ্রিভেন্স ডেভেলপ করছে কিনা।
আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো কোনো অর্গানাইজেশন থেকে খুবই কনজারভেটিভ, তারা হয়তো রেপুটেড অর্গানাইজেশন, তারা খুবই কনজারভেটিভ, তারা সহজে স্যালারি বাড়াতে চায় না। সুতরাং অলওয়েজ মার্কেটের দিকে, লেবার মার্কেটের দিকে খেয়াল রাখতে হবে। সেই হিসাবে যারা অলরেডি কাজ করছেন তাদের স্যালারি যদি টাইম টু টাইম আগে আপগ্রেড করা হয়, তাহলে তো সেই স্যালারি যদি আগে আপগ্রেডেড থাকে, তাহলে নতুন যে রিক্রুট হয়েছে তার সাথে কিন্তু পুরনো ডিফারেন্সটা হবে না, কারণ পুরনো লোকটাকে আমি কন্টিনিউয়াসলি প্রতি বছরই তার স্যালারি আপগ্রেড করেছি। লেবার মার্কেটের দিকে আমি খেয়াল রেখেছি এই ধরনের এমপ্লয়ি স্যালারি আসলে কত হয়। হ্যাঁ, তো অনেক কোম্পানি যারা এই স্যালারি ইনভার্সন ফেস করে, দেখা যায় তারা খুবই কনজারভেটিভ কোম্পানি, অতীতে যারা কাজ করছেন অলরেডি কোম্পানির ভিতরে, তারা তাদের স্যালারি তিনি রিফ্রেশ বা রিভাইজ করেন নাই। সে কারণে নতুন যখন রিক্রুট করতে গেছেন তখন কিন্তু তার মার্কেটকে ফেস করতে হয়েছে, তখন নতুন লোককে দিতে হয়েছে বেশি স্যালারিতে। সো তাহলে তিনটা কাজ করতে হবে। একটা হচ্ছে অর্গানাইজেশনকে সিম্পল রাখতে হবে যাতে করে সব জায়গার খবর পাওয়া যায়। সেকেন্ড হচ্ছে অলওয়েজ মার্কেটের দিকে খেয়াল রেখে পুরনো এমপ্লয়ি যারা আছে তাদের স্যালারিকে রিফ্রেশড এন্ড আপগ্রেডেড রাখতে হবে যাতে নতুন রিক্রুটের সাথে তাদের কোনো স্যালারি কনফ্লিক্ট না হয়। সো এই দুইটা কাজ অন্তত করতে হবে। আর থার্ড জিনিসটা ইনএভিটেবল, আসলে যদি আমাকে মার্কেট থেকে একজন আইটি এমপ্লয়ি বা একজন ল এক্সপার্টকে হায়ার করতে হয় বা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে কোম্পানির প্রয়োজনে নিয়োগ দিতে হয়, তাহলে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের স্যালারি কিন্তু নর্মাল অ্যাকাউন্টেন্টের থেকে অনেক হাই হবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু তারপরেও চেষ্টা করতে হবে যে কতটা গ্যাপ কমিয়ে আনা যায়। সো স্যালারি কম্প্রেশন এবং স্যালারি ইনভার্সন। এর বাইরে আমরা আরো কিছু জিনিস আমরা বলতে পারি, যেমন আমরা বলেছিলাম লে অফ, হ্যাঁ সেটা একটু আগে আলোচনা করা হয়েছে। গোল্ডেন হ্যালো বলে একটা শব্দ আছে, গোল্ডেন হ্যালো। গোল্ডেন হ্যালোটা কি? গোল্ডেন হ্যালোটা হচ্ছে যে একজন এমপ্লয়িকে অন্য কোম্পানি থেকে একটা প্রাথমিক বড় অ্যামাউন্ট দেওয়ার কথা বলে তাকে আমি আমার কোম্পানিতে নিয়ে আসবো, এটাকে বলা হয় গোল্ডেন হ্যালো। এবং গোল্ডেন হ্যালো করার ক্ষেত্রে কোনো বাধা নাই, যদি না সেটা ইনএভিটেবল ডিসক্লোজার ডক্ট্রিনের মধ্যে না পড়ে, যে তুমি আমার এমপ্লয়িকে নিয়ে যাচ্ছ, এর তো কোনো স্পেশাল কোয়ালিফিকেশন নাই, ও শুধু আমার বিজনেস সিক্রেটটা ইয়ে করে তোমাকে বেনিফিট দেবে। সো গোল্ডেন হ্যালো ইজ লিগাল, কারণ এন্টিট্রাস্ট ল বলে যে লেবার মার্কেট ইজ কম্পিটিটিভ, কাউকে বেশি স্যালারি অফার করলে সে আসতেই পারে। সো গোল্ডেন হ্যালো হচ্ছে লামসাম একটা অ্যামাউন্ট দিয়ে, লামসাম এটা মুখে বলা হলে স্মল বলা হলো, এটা কিন্তু একেবারে স্মলও বলা যাবে না। যে লেভেলের লোকদেরকে গোল্ডেন হ্যালো করা হয় তারা যথেষ্ট স্কিল লোক। সো তাকে একটা প্রাথমিকভাবে একটা মোটা অঙ্কের টাকা দিয়ে তাকে নিয়ে আসা হয়, এটা তার প্রাথমিক ইনসেন্টিভ। এটার প্রধান একটা ভালো উদাহরণ হচ্ছে বাংলাদেশে আমাদের এখানে আর্মি মেডিকেল করে যখন কোনো লোককে রিক্রুট করা হয় তখন অলরেডি লোকটার এমবিবিএস ডিগ্রি থাকে, কারণ অন্য অফিসারদেরকে রিক্রুট করা হয় 12 ক্লাসের পরে, তারা বিএমএ তে চলে যায়, তারা সেখানে ট্রেনিং করে এবং ইন সার্ভিস গ্রাজুয়েশন করে, তখন তারা একজন সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে জয়েন করে। কিন্তু একজন ডক্টরকে যখন সিএমএইচ এ নিয়োগ দিতে যাওয়া হয় তখন দেখা যায় অলরেডি হি হ্যাজ গট এমবিবিএস ডিগ্রি। তখন তাকে যেটা করা হয়, আর্মির দিক থেকে বলা হয় যে তোমাকে আমরা প্রাথমিকভাবে তোমাকে 5 লাখ বা 6 লাখ টাকা দিব তোমার প্রাইমারি এক্সপেন্ডিচারের জন্য, তোমাকে আমরা সেকেন্ড লেফটেন্যান্ট না, আমরা তোমাকে ডাইরেক্টলি ক্যাপ্টেন র্যাঙ্ক দিচ্ছি। হ্যাঁ, এবং এখনকার সময় কিন্তু আরো ইমপ্রুভ করেছে, এখন ওরা স্পেশালাইজড এফসিপিএস বা এমডি ডক্টর রিক্রুট করার জন্য ডাইরেক্টলি লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত রিক্রুট করে। এইটা হচ্ছে গোল্ডেন হ্যালো বলা, যে তোমাকে আমি হায়ার পজিশন দিচ্ছি, তুমি আমার এখানে জয়েন করো, কারণ তোমার এমডি ডিগ্রি কমপ্লিট করা আছে। আমাদের সিভিল সার্ভিসে এই ধরনের গোল্ডেন হ্যালো সিস্টেম নাই, কোম্পানি লেভেলে, প্রাইভেট সেক্টর লেভেলে আছে। তার মানে গভর্নমেন্ট সেক্টর লেভেলে আমাদের এখানে গোল্ডেন হ্যালো বলার সিস্টেম শুধু আর্মিতে আছে, এবং সেটা আর্মি মেডিকেল করে, অন্য করে নাই। তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাকি। তাহলে আমরা আজকে যে টার্মগুলি আলোচনা করলাম, তোমরা এই টার্মগুলিকে সর্ট আউট করে একটা অ্যাসাইনমেন্ট লিখে ফেলো প্রত্যেকটার ব্যাখ্যা দিয়ে। আমি কি আবার রিপিট করবো টার্মগুলি? হ্যাঁ, টার্মগুলো আমি একটা একটা করে রিপিট করছি। নাম্বার 1, স্যালারি। ওকে। নাম্বার 2, ওয়েজ। নাম্বার 3, remuneration. Number 4, exempted versus non-exempted employee. তারপরে হচ্ছে deferred salary or pension. Deferred salary or pension. Then salary compression and salary inversion. তারপরে হচ্ছে golden halo. তারপরে হচ্ছে
অ্যান্টিট্রাস্ট ল, তারপরে হচ্ছে ইনএভিটেবল ডিসক্লোজার ডক্ট্রিন, ইনএভিটেবল ডিসক্লোজার ডক্ট্রিন, ল এগেনস্ট ফোর্স লেবার, ল এগেনস্ট ফোর্স লেবার। ওকে, কয়টা হলো টোটাল টার্ম? স্যার 11টা। ওকে, তাহলে এই 11টা টার্ম তোমরা নিজেরা আবার স্টাডি করো অল্প করে, ঠিক আছে? আর আজকে যেগুলি পড়ালাম এগুলি ইনভেস্টোপিডিয়া, ইনভেস্টোপিডিয়া বলে একটা ওয়েবসাইট আছে, ইনভেস্টোপিডিয়া, ইনভেস্টমেন্ট থেকে, কথা বুঝছো? ইনভেস্টোপিডিয়াতে এগুলি পাবে, এমনি জেনারেলি সার্চ দিলেও ইন্টারনেটে এগুলি পাবে, আমি ইনভেস্টোপিডিয়া থেকেই দেখেছি, ঠিক আছে? আর গত ক্লাসে যেগুলি পড়িয়েছি মোটিভেশন মডেল, সেগুলো হচ্ছে লুমেন লার্নিং, লুমেন লার্নিং বলে একটা সাইট আছে, ঠিক আছে? এখানে দেখো গত ক্লাসের গুলি লুমেন লার্নিং, ঠিক আছে? এমনি তো জেনারেলিও পাওয়া যায় এগুলি নেটে, আর আমি লুমেন লার্নিং থেকে দেখেছি। আর আজকের গুলি হলো ইনভেস্টোপিডিয়া, ঠিক আছে? তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাক। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর সো মাচ ফর জয়নিং। আসসালামু আলাইকুম স্যার। ওকে।